This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত। শুরু করছি পাঁচ কথা। লিমা রয়েছে আপনাদের সঙ্গে, সব বড় খবরে নজর রাখবো। শুরুতেই নজর চাকুলিয়ায়। এখন এক কথায় যদি বলা যায় যে চাকুলিয়ার বিডিও অফিস এখন একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আপনি কি আক্রান্ত? স্যার কয়জনের বিরুদ্ধে এফআইআর করেছেন স্যার? স্যার কয়জনের বিরুদ্ধে এফআইআর করেছেন স্যার? আপনিও কি আক্রান্ত স্যার? আপনিও কি আক্রান্ত? স্যার আপনিও কি আক্রান্ত? না, কোনো উত্তর নেই বিডিও তরফে, কোনো উত্তর কিন্তু পাওয়া গেল না। এরা কারা? যারা এভাবে তাণ্ডব চালালো? পুলিশ কি বলছে আসুন শুনি। পুলিশ আক্রান্ত স্যার। স্যার কি বলবেন? স্যার আপনি আক্রান্ত হয়েছেন স্যার? স্যার আপনি আক্রান্ত হয়েছেন স্যার? স্যার আপনার কোথায় লেগেছে স্যার? শুনুন আপনার হাতে। স্যার আপনি আক্রান্ত হয়েছেন স্যার? স্যার বলবেন স্যার? স্যার আক্রান্ত হয়েছেন? আপনি হাঁটতে অসুবিধা হচ্ছে স্যার? হাঁটতে অসুবিধা হচ্ছে স্যার? আক্রান্ত হয়েছেন? আপনার কোথায় লেগেছে স্যার? স্যার বলবেন স্যার? আপনার হাঁটতে অসুবিধা হচ্ছে স্যার? আপনি এটা বন্ধ করুন স্যার প্লিজ। আপনার হাঁটতে অসুবিধা হচ্ছে স্যার? না আমার হাঁটতে অসুবিধা। হ্যাঁ আপনি হাঁটতে পারছেন না ঠিক করে স্যার? না এখানেও চুপ, কোনো উত্তর নেই। আচ্ছা কেন বলুন তো উত্তর নেই? বিডিও কথা বলছে না, পুলিশ কথা বলছে না, যেখানে আমাদের রিপোর্টার, আমাদের প্রতিনিধি দেখছে পুলিশ পা খোঁড়াচ্ছে, তারপরেও বলছে না তিনি আক্রান্ত। মুখে কুলুপ, কেন কিছু বলা হচ্ছে না? কেন কোনো উত্তর নেই তাদের কাছে? এরা কারা যাদের ছবিগুলো দেখছেন আপনারা এই মুহূর্তে টিভি9 বাংলার পর্দায়, যারা এইভাবে বিডিও অফিসের সমস্ত নথি জ্বালিয়ে দিয়েছে, বিডিও অফিসে এখন যেখানে ধ্বংসস্তূপে একটা পরিণত করেছে, তারা কারা? পুলিশ কেন তাদের নিয়ে চুপ, আর সেখানে বিডিও নিজে চুপ? কেন একটা উত্তর নেই তাদের কাছে? চাকুলিয়ার বিডিও অফিসে তাণ্ডব, একদম গ্রাউন্ড জিরোয় টিভি9 বাংলা। দেখি আগুন জ্বলছে, তাণ্ডব, উন্মত্ত জনতার যে ক্রোশ, যাতে বিডিও অফিসের যাবতীয় আসবাবপত্র পুড়ে গিয়েছে। আমি দেখাবো, আস্ত আলমারি অফিস থেকে বার করে টেনে এনে ভেঙে দুমড়ে মুচড়ে যাবতীয় নথি, এই যে প্রচুর নথি যেগুলো এখনো আগুনে পড়েনি রয়েছে আমার সামনে, এই নথিগুলো পড়েনি এবং প্রত্যেকটি নথির মধ্যে কিন্তু ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড রয়েছে। যেমন এই যে একটি নথি পড়ে আছে, কোনো এক ব্যক্তির প্যান কার্ড এবং অন্যান্য কাগজপত্র। আমি একবার ছবিটা দেখাই। এই যে বিডিও অফিস, এবং এই বিডিও অফিসে উন্মত্ত জনতা কিন্তু ঢুকে পড়ে। এরপর সেখান থেকে চেয়ার, টেবিল, যাবতীয় আসবাবপত্র নিয়ে এসে এভাবে এখানে জমা করে কার্যত আগুন লাগিয়ে দেওয়া হয়। দমকলের তরফে এই আগুন নেভানোর চেষ্টার পরেও এখনও সেই জনতা ক্রোধের আগুন ধিকি জ্বলছে। আমি একবার ছবিটা দেখাচ্ছি, ধ্বংসের ছবিটা, কিভাবে বিডিও অফিসে তাণ্ডব চলেছে, চেয়ার থেকে শুরু করে যাবতীয় আসবাবপত্র। এরপর আমি নিয়ে যাব ভিতরে, যেখানকার ছবিটা বলে দিচ্ছে যে পরিকল্পনা করেই চতুর্দিক দিয়ে বিভিন্ন রাস্তা আটকে দিয়ে এই যারা আন্দোলনের নামে এখানে তাণ্ডব চালিয়েছেন তারা আসেন এবং কার্যত গোটা অফিসের যাবতীয় সামগ্রী পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। এই ঘর থেকে প্রতিদিন নানা পরিষেবা দেওয়া হতো। এই ঘরের ছবিটা বলে দিচ্ছে কি ভয়াবহ তাণ্ডব এখানটায় চলেছে। ফ্যান থেকে শুরু করে যাবতীয় সামগ্রী, নথিপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। বিডিও অফিস চাকুলিয়ায়, সেই বিডিও অফিসে একটি ঘরের ছবি দেখাচ্ছি, দেখে যেন মনে হচ্ছে ভগ্নস্তূপ। এবং এই যে ভাঙা কাঁচ, অর্থাৎ যে কাঁচের চেয়ার টেবিল যেগুলো যা ছিল সমস্ত কিছু ভাঙা হয়েছে, জানলা ভাঙা হয়েছে, যাবতীয় সামগ্রী পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে। আমি একবার বিডিও অফিসের ভেতরে ঢোকার চেষ্টা করব, সেইখানকার ছবিটাও দেখানোর চেষ্টা করব যে বাস্তবে কি হয়েছে। আমি একবার বাইরে দিয়ে সেই ঘরটা আবারও দেখাই। ঢিল ছুঁড়ে, বাঁশ, লাঠি ইত্যাদি দিয়ে এই জানলার কাজগুলোকে সব ভাঙা হয়। তারপর জনতা কিন্তু এই ঘরের ভিতর ঢুকে সেখানেও আগুন ধরিয়ে দেয়। এরপর আমি একবার ভিতরে ঢোকার চেষ্টা করব, ভিতরের পরিস্থিতিটা কেমন। বড় বড় ঢিল, এই ঢিলগুলো এখনও পড়ে আছে, যেগুলো জানান দিচ্ছে বড় বড় ঢিল পড়ে আছে, বিভিন্ন আদলা ইট এগুলো পড়ে আছে, বিভিন্ন কাচের টুকরো ভেঙে যেগুলো এই জানলা থেকে ভেঙেছে ঢিলের আঘাতে, এইগুলো পড়ে আছে, জানান দিচ্ছে
কি পরিস্থিতি, খণ্ডযুদ্ধের পরিস্থিতি এখানে তৈরি হয়েছিল। তো এখান থেকেও নিয়ে গিয়ে কিন্তু বাইরে জড়ো করা হয়েছে, বিভিন্ন নথিপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। গোটা অফিস জুড়ে কার্যত তাণ্ডবের ছবিটা স্পষ্ট। ভাঙচুর করে দীর্ঘ সময় ধরে যাবতীয় নথিপত্র কার্যত লুট করা হয়েছে। লুট করে নিয়ে গিয়ে বাইরে জড়ো করে তারপর তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এখনও আগুন জ্বলছে। একাধিক নথিপত্র, সরকারি অফিসের বিভিন্ন প্রকল্পের কাজের নথিপত্র এখনও আগুনে পুড়ছে, আগুন জ্বলছে। একদম সেই ছবি গ্রাউন্ড জিরো থেকে আমরা দেখাচ্ছি। আগুনের শিখা বিভিন্ন নথিকে গ্রাস করছে। কার্যত গোটা বিডিও অফিস চত্বর জুড়ে কিন্তু দফায় দফায় এই তাণ্ডব চলেছে। বিভিন্ন রাস্তায় গাছের গুঁড়ি ফেলে দিয়ে দমকলকে বহু দূরে আটকে দেওয়া হয়। দমকল এলাকায় পৌঁছতে পারেনি। সেই সময়কালে সীমিত সংখ্যক পুলিশ নিয়ে চাকুলিয়া থানা পুলিশ কর্মীরা এসে এই আন্দোলনকারীদের সরানোর চেষ্টা করলেও উল্টো তারাই আক্রান্ত হন। ক্যামেরা দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, চাকুলিয়া। এসআইআর বিরোধিতার নামে অগ্নিগর্ভ উত্তর দিনাজপুরের চাকুলিয়া। বিডিও অফিসে তাণ্ডবের পাশাপাশি তৃণমূল কার্যালয়েও ভাঙচুর, তছনছ চেয়ার টেবিল, লন্ডভন্ড পার্টি অফিসের নথি। কংগ্রেসের বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূলের। প্রাক্তন বিধায়কের নেতৃত্বে তৃণমূল কার্যালয়ে তাণ্ডবের অভিযোগ। বিডিও অফিস এবং থানা থেকে কিছুটা দূরেই তৃণমূল কংগ্রেসের ব্লকের কার্যালয়, যেখানে ঢুকে উন্মত্ত জনতা তাণ্ডব চালায়। অসংখ্য চেয়ার টেবিল ভেঙে কার্যত এভাবে সামনে রাখা হয়েছে। এখানে অবশ্য আগুন ধরানো যায়নি। ভিতরের ছবিটা যদি একবার দেখানো যায়, কোন জায়গাগুলো ভাঙচুর হয়েছে, এই ভিতরের ঘরগুলো আমি একবার দেখাচ্ছি ছবিটা। তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়, সেখানে ঢুকেও কিন্তু ব্যাপক তাণ্ডব চালানো হয়েছে। দলের যাবতীয় নথিপত্র কার্যত এভাবে তছনছ করে দেওয়া হয়েছে। টিভি থেকে শুরু করে, কম্পিউটার থেকে শুরু করে যা যা সামগ্রী এখানেও ছিল সেগুলোও ভেঙে দেওয়া হয়েছে। কার্যত এই ঘরে কারো থাকার জন্য একটু খাট তোষক রয়েছে, সেগুলোকে লণ্ডভঙ্গ করা হয়েছে। এর পাশাপাশি ওদিকটাতেও দেখাবো, যেখানে যাবতীয় নথিপত্র থেকে শুরু করে চেয়ার টেবিল রেখে যে মিটিং করার জায়গা, মিটিং হল, সেই হলের ভিতরেও কিন্তু যাবতীয় চেয়ার টেবিল ভাঙা রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত প্ল্যাকার্ড এবং ফেস্টুন রয়েছে সেইগুলোকে ছিঁড়ে দেওয়া হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্ল্যাকার্ড ছিঁড়ে, কারা ছিঁড়ল এগুলো? এই যে সব কংগ্রেসের লোক, এগুলো কারা? নাম নাম ওগুলো নাম বলতে পারছি না, কিন্তু প্রাক্তন বিধায়কের নেতৃত্বে এগুলো হয়েছে। যারা এলো দল হ্যাঁ, এলো তো কারা? না, আন্দোলনকারীরা আসলে ওরা এসআর নিয়ে আন্দোলন করছিল। কিছু সাধারণ লোক ছিল, তাদের ভিতরে কিছু কংগ্রেসের লোক ঢুকে মানে আপনার এইটাকে আর তৃণমূল কংগ্রেসের পার্টিটাকে টার্গেট করা হয়েছে। বাথরুমের সামনে সেখানেও কিন্তু বেসিন থেকে শুরু করে যাবতীয় কিছু ক্রোধের আগুনে ভেঙে চুরে চুরমার হয়ে গিয়েছে। কিচ্ছু বাদ ছাড়া হয়নি। আমি একবার স্থানীয় যে বিধায়ক আছেন তার কাছে যাব, তিনি কি বলছেন। যদিও তৃণমূল কর্মী সমর্থকরা কিন্তু ব্যাপক সংখ্যায় এই এলাকায় জমায়েত হয়েছেন। এটা সব কংগ্রেসের, মানে বলবো বিজেপির বি টিম বলবো, কংগ্রেস বলাটা ঠিক হবে না। চাকুলিয়াতে বিজেপির বি টিম একটা আছে, যারা লাল কংগ্রেস বলে এখানে আখ্যা দেওয়া হয়। হ্যাঁ, ওই লাল কংগ্রেসের যারা সমর্থক তারা এসে করেছে, নাহলে আমাদের টিএমসি পার্টির অফিসটা কেন টার্গেট করবে? টিএমসি পার্টি টার্গেট করা মানেই হলো ওরা বিজেপি এবং কংগ্রেস এই দুইজন মিলে এটা করেছে, এবং বিজেপি এবং কংগ্রেসের যারা বি টিম, বিজেপির যারা বি টিম তারাই করেছে। এটা অগ্নিগর্ভ পরিস্থিতি হয়েছে প্রশাসনের জন্যে। এই প্রশাসন যদি সঠিকভাবে প্যানিকটা যে তৈরি হচ্ছে তার যদি মানুষকে ভরসা দিতে পারতো এবং তাদেরকে বুঝাতে পারতো, তাহলে এই জিনিসটা হতো না। অভিযোগ যদি কেউ করে তাকে তো আমি আটকাতে পারি না। অভিযোগকে অবশ্যই প্রশাসনের তরফ থেকে তদন্ত করে দেখা হোক, কিন্তু সমস্যাটা হচ্ছে কে নিজের দায় এড়িয়ে যেতে পারে না। নিজের ব্যর্থতাকে ঢাকার জন্যে, নিজের মুখ রক্ষা করার জন্যে এখন আমার নাম ব্যবহার করা হচ্ছে, কি এটা জন্য আমাকে অভিযুক্ত করা হচ্ছে। সেখানে ঘটনা ঘটেছে, সেখানে বিধায়ক তৃণমূলের, সেখানকার পঞ্চায়েত সমিতি তৃণমূলের, পঞ্চায়েত তৃণমূলের, সব 100% নির্বাচিত যারা জনপ্রতিনিধি হচ্ছে তৃণমূলের। তারপরে যদি বলে ভিক্টর করে, তাহলে আমি এটাই বলবো আপনাদের মিডিয়ার মাধ্যমে, কি বিধায়ক থেকে নিয়ে পঞ্চায়েতের প্রত্যেকটা মেম্বারকে রেজিগনেশন দিয়ে দেওয়া উচিত। এই মুহূর্তে আরো একটা চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। চাকুলিয়া থানাতেও হামলা, লুটপাটের ছক ছিল দুষ্কৃতীদের। ইসলামপুরের পুলিশ সুপার ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছন আর তাড়া করেন বিক্ষোভকারীদের।
দুষ্কৃতীরা পালিয়ে যায়, কিন্তু 10 দুষ্কৃতীকে চিহ্নিত করা গেছে এই মুহূর্তে। বড় খবর, তাদের খোঁজে পুলিশ এই মুহূর্তে তল্লাশি চালাচ্ছে। আমি কথা বলবো, অধীর রায় রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। অধীর, যে 10 দুষ্কৃতীকে চিহ্নিত করা গেছে, এরা কারা? এটাই এখন বড় প্রশ্ন, এরা কারা। লিমা, যেটা পুলিশ এখনো পর্যন্ত এই ব্যাপারে চিহ্নিত 10 জনকে চিহ্নিত করেছে, আমি তো আগেও বলেছিলাম ওই সুখাঙ্গা খবর, যে এত বড় যে ঘটনাটা ঘটেছে, ঘটনাটা ঘটার পেছনে একটা কোনো বড় মাথা বা সংঘবদ্ধ একটা কোনো পরিকল্পনা কাজ করেছে। পুলিশ এটাকে প্রাথমিক তদন্তে ওদের বের করেছে, এবং এই যেটা নাকি আরো প্রকাশ্যে এসছে, যে এই যে রাস্তা অবরোধ করেছিল, রাস্তা অবরোধ করে পর এদের টার্গেট ছিল বিডিও অফিসের পাশাপাশি 100 মিটার দূরে চাকুলিয়া থানাও লুট করার, এবং এটা যাতে চাকুলিয়া থানা থেকে বেরোতে না পারে পুলিশ, তার জন্য চাকুলিয়া থানার সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করা হয়। এবং এই ঘটনাটা পুলিশ আগে থেকে আজ করতে পেরে ইসলামপুর থানার সুপার, তাই ইসলামপুর জেলার পুলিশ সাংগঠনিক জেলার সুপার, সে ফোর্স নিয়ে আসার পর দুষ্কৃতীরা পালিয়ে যায়। এটাই এখনো পর্যন্ত পুলিশের কাছে বড় খোঁজ করা, মানে তদন্তে খোঁজ করছে পুলিশ, যে কার নেতৃত্বে কোন মাথা এই পরিকল্পনা মাফিক এই আক্রমণটা করলো, এবং থানা লুট করার পরিকল্পনা যেহেতু ছিল, তার মানে বড় সড়ো কোনো একটা নাশকতার চেষ্টা ছিল। এটাই কিন্তু এখন বিডিও অফিসের ভাঙচুর, কাগজ তছনছ একটা কথা। এবং নজর রাখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। পরে খবরে নজর রাখছি, কলকাতার ছিটকালিকাপুরে বিএলওর অস্বাভাবিক মৃত্যু ঘিরে শোরগোল এই মুহূর্তে। বাড়ির শৌচাগারে বিএলও অশোক দাসের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। আমি কথা বলতে চাইবো এই বিষয়ে, সায়ন্ত ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছে। সাথে এখনো কি মানে পুলিশ প্রাথমিকভাবে কি মনে করছে? দেখো, কলকাতা পুরসভার 109 নম্বর ওয়ার্ডের অন্তর্গত ছিটকালিকাপুরের অহল্যানগরে এই অশোক দাসের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তারই বাড়ির বাথরুম থেকে। তবে এই ঘটনা ঘিরে কিন্তু রীতিমতো শোরগোল তৈরি হয় যখন তার স্ত্রী সুদীপ্তা দাসের একটি বক্তব্য ভাইরাল হয়। দেখা যাচ্ছে তিনি মৌসুমী দাস, যিনি হচ্ছেন বিজেপির যাদবপুরের জেলা সম্পাদিকা, তার সঙ্গে কথোপকথনে তিনি দাবি করছেন যে এলাকার কাউন্সিলর 109 নম্বর ওয়ার্ডের অনন্যা বন্দ্যোপাধ্যায় এবং তার সহকর্মী রাজু দিনের পর দিন চাপ দিয়েছেন, এবং যেহেতু কোনোভাবে যেন মৃত ভোটারদের নাম বাদ না দেওয়া হয়, কোনো ভোটারের যেন নাম বাদ না দেওয়া হয়, তাতে কিন্তু মানসিক অবসাদে ভুগছিলেন এবং মানসিক চাপের কাছে নথি স্বীকার করেই আত্মঘাতী হয়েছেন অশোক দাস। এমনই দাবি করতে শোনা যায় এই অডিও ভাইরালে, যেটি বিজেপির তরফে প্রকাশ করা হয়েছে সুদীপ্তা দাসের গলায়। স্বাভাবিকভাবে এই ঘটনার পরে তৃণমূল কর্মী সমর্থকরা তারা কিন্তু মাঠের মধ্যে নেমে পড়েন। এলাকার কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায় তিনি মুকুন্দপুরে বেসরকারি হাসপাতালে পৌঁছন, এলাকার বিধায়ক দেবব্রত মজুমদার তিনি এসে পৌঁছন। তারা দাবি করতে থাকেন যে এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, এসআইআর এর চাপের জন্য এবং যেভাবে এসআইআর এর চাপ বাড়ছে। ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে একটা অডিও কল ভাইরাল হয়েছে, আমরা একটু শোনাবো দর্শকদেরকে। গলায় দই দিয়ে সুইসাইড করেছে ওই যে অনন্যা ব্যানার্জি, রাজু বিশ্বাস শুনে হুমকি দেয় যে ভোটে নাম কাটা গেলে দেখে নেবে, বাড়ি থেকে তুমি বুঝাবে, সেই জন্য চলে গেল। ভগবান, ও বলছে রাস্তাতে বেরোলে বউ ছেলেকে এটা করবো বলেছে। ভগবান, তো রাজু বিশ্বাসের উপর আপনি কোন রকম অ্যাকশন নেবেন না? আমি একা আছি, আমরা আছি, আমরা সবাই আছি আপনার সঙ্গে। রাজু বিশ্বাসের জন্য আমার বউ মরে গেছে, আমার শাশি এসে গেল, আমার ছেলেটা কত ছোট, আমি আপনার ছেলের কিচ্ছু হবে না, আপনার কিচ্ছু হবে না, আমরা আছি, ঠিক আছে? যে ভাইরাল অডিও আপনারা শুনতে পেয়েছেন, এই পুরো ক্লিপটা ইতিমধ্যেই সজল ঘোষ বিজেপি নেতা তিনি পোস্ট করেছেন। আমি এই বিষয়টা একবার শান্তর কাছে ফিরে যেতে চাইবো। শান্ত, এখানে আমরা দুটো মহিলা কণ্ঠ শুনতে পেলাম, মানে এই যেটা ভাইরাল হয়েছে যে অডিওটা, সেখানে অনন্যা বন্দ্যোপাধ্যায়ের নাম আসছে, সেখানে নাম আসছে তার ঘনিষ্ঠ রাজু বিশ্বাসের। কি তাদের তরফে কোনো কিছু প্রতিক্রিয়া, এক নদী কোনো কিছু কি তারা বলছেন? একদমই, দেখো, হাসপাতালে যখন পৌঁছন অনন্যা বন্দ্যোপাধ্যায় 109 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর, তিনি দাবি করেন যে তাকে মেলাইন করার জন্য এই ধরনের অডিওকে বিজেপি তরফে প্রকাশ করা হচ্ছে। এমন কোনো ঘটনা ঘটেনি। এসআইআর এর চাপে এবং নির্বাচন কমিশনের একাধিক ফরমানের জেরে বিএলও অসুস্থ হয়ে পড়েছিল, এমনকি তিনি বিএলওর পরিবারের সঙ্গে ব্যক্তিগতভাবে তার পরিচিতি ছিল। তিনি বা তার কোনো কর্মী এভাবে কাউকে চাপ দেয়নি। এমনকি অহল্যানগর, যেখানে তিনি বিএলও 110 নম্বর পার্ট, সেখানেও কাজ প্রায় শেষের পথে, তাই সেখানে কোনোভাবে চাপ প্রয়োগ করা বা মানসিক চাপ কাউকে দেওয়া হয়নি, যেটা সম্পূর্ণ বিজেপির তরফে অগণতান্ত্রিক এবং অনৈতিক এবং
পরিকল্পনা মাফিক এই ধরনের অডিও ভাইরাল করা হয়েছে বলে অর্ণব বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন। একই দাবি শোনা যায় এলাকার বিধায়ক দেবব্রত মজুমদার। একেবারে শান্ত, তুমি নজর রাখো এই দিকটায়। আমরা শুনবো ইতিমধ্যে বিএলওর স্ত্রীর যে বক্তব্য আমাদের কাছে এসে পৌঁছেছে, তিনি কি বলছেন এবং রাজনৈতিক মহলে কার কি বক্তব্য শুনুন। এসআইআর এর এত কাজের প্রেশারও নিতে পারিনি আমি, ওদের কি জানে এসডিও নেই আরো সবাইকে বলেছি, হ্যাঁ ওরা প্রেশার নিতে পারিনি, ওরা কাজের চাপ অনেকদিন বলছি কাজের চাপ নিয়ে কিছুতেই শুনলো না। আমার কিছু বলবেন না, আমার ছেলেটা দেখুন কেউ কি প্রেশার ক্রিয়েট করেছে? না কেউ কি প্রেশার ক্রিয়েট করেছে? এসআইআর এর কাজের চাপ, এসআইআর এর কাজের চাপে, এসআইআর এর কাজের চাপ, প্রচন্ড প্রেশার। প্রেশার কেউ কি প্রেশার ক্রিয়েট করেছে? কেউ কি প্রেশার ক্রিয়েট করেছে? কেউ কি প্রেশার ক্রিয়েট করেছে? অনন্যা ব্যানার্জি কি নিজে ছিলেন ওই কলের মধ্যে? যে অনন্যা ব্যানার্জি এত দাবি করে বলতে পারেন কি করে, যেখানে আমি কথা বলেছি? মৌসুমী তো আমার নাম। কাউন্সিলর রাজু ব্যানার্জি, বিশ্বাস কাউন্সিলর চাপ সৃষ্টি করছিলেন লোকদের দিয়ে, চাপ সৃষ্টি করছিলেন ওনার মতে চলতে হবে। উনি তো আমাকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি বললেন ওনার লোকদেরকে দিয়ে চাপ দিয়ে যে আপনার ব্যবস্থা আমি নিচ্ছি, এরপরে আপনি অ্যাকশনটা বুঝে নেবেন। আমাকে এরকমভাবে যদি উনি বলতে পারেন তাহলে স্টেট বলছে যে এসআইআর এর চাপে আত্মহত্যা করেছে, কোনো পলিটিক্যাল পার্টি বা কোনো রকম প্রেশার ক্রিয়েটের কথা বলছেন না। তো এখন তো চেঞ্জ করাই যেতে পারে স্টেটমেন্ট। উনি তো ঘিরে নিয়েছেন, উনি এসে সকাল থেকে যেই শুনেছেন এই স্টেটমেন্টটা বেরিয়েছে, কলটা শোনার পরে সব যত লোকজন আছে, যত টিএমসির লোকজন আছে, এখন বাইরে কেউ নেই, সব এখানে চলে এসছে এই পরিসরে, টেনে নিয়ে চলে যাচ্ছে। তখন থেকে আমাদের সঙ্গে ঝামেলা করছে যাতে আমরা ওদের সামনে না থাকতে পারি। কে কি বলছে সে বিষয়ে আপনাদের সন্ধান করতে হবে, আপনাকে থানায় জানতে হবে, এলাকায় জানতে হবে। আমার এলাকায় 57টা পার্ট, অর্থাৎ 57 জন বিএলও আছে, বুথ লেভেল অফিসার। তাহলে তাদের সাথে কথা বলতে হবে যে তারা কোনো রকমভাবে কোনো চাপ পেয়েছেন কিনা, চাপ দেওয়া হয়েছে কিনা। ভারতীয় জনতা পার্টি সেটাকে চেষ্টা করছে ভাইরাল করার নানা রকমভাবে। এরা তো বুঝছেন যে এটা চক্রান্ত ছাড়া, ষড়যন্ত্র ছাড়া আর অন্য কিছু নয়। কারণ এই ঘটনাটা এইভাবে যদি একটু অন্য দিক অভিমুখ ঘুরিয়ে দেওয়া যায় তাহলে সেটা ভালো খাবে। এই শব্দটা দায়িত্ব নিয়ে বললাম। তাই এই ধরনের প্ররোচনা, এই ষড়যন্ত্র ভাইরাল যেটা ফোনে অডিও আপনারা করার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি, সেটাতে একজন এজেন্ট ভারতীয় জনতা পার্টির, ওই বললাম BLA 2, তিনি বলছেন এরকম ধরনের কোনো ঘটনা হয়েছে, আপনাকে কি এরকম বলা হয়েছে, তাই না, মনে করে দেখুন, এরকম বলেছে, এরকম করেছে, অর্থাৎ তাকে প্রভোগ করছে, জোর করে বলেছে। এটার বাস্তবের কোনো বৈধতা নেই। সে তো দুটো কেস সামনে চলে এসছে। একজন মুসলিম ভদ্রলোকের নাম এসে, যিনি BLO হিসেবে কাজ করেছিলেন, তিনি 20 লক্ষ টাকা পেতেন এক তৃণমূল কংগ্রেস নেতার কাছে, এবং সেই টাকা চাওয়ার ফলে তার উপর যে চাপ সৃষ্টি হয়েছিল তাতে তিনি আত্মহত্যা করেছেন, এরকম খবর এসেছে। এরকম বেশ কিছু খবর আসবে। অতএব পরিষ্কার বোঝা যাচ্ছে যে এসআইআর এর চাপ বলে যে মৃত্যুগুলোকে বা আত্মহত্যাগুলোকে চালানোর চেষ্টা করা হয়েছিল, আদপে সেটা এসআইআর এর চাপ না, সেটা পুরোটাই হচ্ছে তৃণমূলের চাপ। এসআইআর প্রক্রিয়া চলাকালীন একাধিক বিএলওর কমিশনকেই দায়ী করে সিইও অফিসের সামনে বিক্ষোভ তৃণমূলপন্থী বিএলওদের। তাদের কি দাবি, এখন কি চলছে, আমাদের রিপোর্টার সোমা সরাসরি দেখাবে। শোনো। সোমা, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলো। হ্যাঁ সোমা, এখন কি পরিস্থিতি, তাদের কি দাবি?
দেখো ইলেকশন কমিশনের অফিসের সামনে তৃণমূলপন্থী বিএলও যারা রয়েছেন তারা বিক্ষোভে সামিল হয়েছেন। তারা যেটা বলছেন দেখতে পাচ্ছ, তারা কিন্তু এখানে মৃত যারা বিএলও আছেন তাদের ছবি নিয়ে এসেছে, সেই ছবি সামনে রেখে কিন্তু তারা বিক্ষোভ প্রদর্শন করছে এবং দেখতেই পাচ্ছ মোমবাতিও জ্বালানো হচ্ছে। এবং যেটা বলা হচ্ছে যে একেবারে কমিশনের চাপেই কিন্তু আজকে যে ঘটনা ঘটেছে, অর্থাৎ যে মৃত্যুর ঘটনা ঘটেছে, সেই মৃত্যুকে তারা বলছে যে একেবারে কমিশনের চাপেই এই মৃত্যু ঘটেছে, অর্থাৎ যে সুইসাইডের ঘটনা ঘটেছে তার পেছনে কমিশনের চাপ রয়েছে, অর্থাৎ এসআইআর এর যে কাজ সেই চাপ সহ্য করতে না পেরেই কিন্তু এই সুইসাইডের মতো ঘটনা ঘটেছে। এখানে রয়েছেন বিএলও, তাদের সঙ্গে একটু কথা বলবো। আপনি কোথাকার বিএলও? জোড়াসাঁকো বিধানসভা 165, জোড়াসাঁকো বিধানসভা 240 পার্টির বিএলও। আজকে মূলত কি দাবি নিয়ে আপনারা এখানে বিক্ষোভ করছেন এবং আজকে যিনি সুইসাইড করেছেন তার এই নির্বাচন কমিশন কালা, অন্ধ এবং তুমি নজর রাখো একটি বিশেষ রাজনৈতিক